যে ব্যাপারটা শেয়ার করতেছি সেটা তোমরা কি স্ক্রিনে একটা মিনিট ডক্টর স্টুডেন্টস একটু রেডি থাকো। তোমরা কি এখন একটা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার, একটা স্লাইড টেস্ট এই টেস্ট এক্সরেতে আমি একটা বিষয় তোমরা শিওর হতে যাচ্ছ যে এটা একটা প্লুরাল ইফিশন। এম আই ক্লিয়ার? ঠিক আছে কিনা? এটা কি বুঝতে পারতেছো এটা প্লুরাল ইফিশন নাকি বোঝা যাচ্ছে না? জি স্যার, প্লুরাল ইফিশন রাইট সাইড। এইটা দেখো তো, এটা কেমন লাগতেছে? এখানে যে ব্যাপারটা তোমরা শেয়ার করতেছো, এখানে আজকে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। আজকে তোমাদের ক্লাস হচ্ছে, একটা হচ্ছে 5th ইয়ারের এমআই ক্লাস হচ্ছে, 2 নম্বর ক্লাস কি হয়েছে? সাইকিয়াট্রি স্যার। সাইকিয়াট্রি হয়েছে। 3rd ক্লাস কি হয়েছে? ফয়েজ নিয়েছে, তাই তো? হেপাটোমেগালি স্যার। জি স্যার, হেপাটোমেগালি অ্যাপ্রোচ হয়েছে। আমি এখন আমাদের একটা উদ্দেশ্য হলো 5th ইয়ারে কি, যে আলটিমেটলি গোল থাকে যে আমরা পরীক্ষার জন্য তোমাদেরকে প্রিপারেশন নিই। ক্লিয়ার? আমরা আলটিমেটলি আজকে আমি তোমাদেরকে প্লুরাল ইফিশন এবং রিলেটেড যে টপিকস গুলো পরীক্ষায় থাকবে সেগুলো নিয়ে একটু কথা বলবো। মনে রাখতে হবে আমাদেরকে এই প্লুরাল ইফিশন বলি, কনসলিডেশন বলি, অ্যাবসেস বলি, আমরা কলাপস বলি বা ফাইব্রোসিস বলি, মাস্টেশন বলি, এগুলো ক্রস করে কিন্তু 5th ইয়ার পাস করতে হবে। এম আই ক্লিয়ার টু ইউ? এখানে আমি যদি পরীক্ষার প্রিপারেশন নিতে যাই, একটা বিষয় টেকনিক্যাল, জ্ঞানী এবং পরীক্ষার প্রিপারেশনের মধ্যে একটা পার্থক্য আছে। পরীক্ষার প্রিপারেশনের পরে প্রথম শর্ত হলো যে বিষয়টা কমন সেই বিষয়ে তুমি আত্মস্থ করা, অর্থাৎ আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে স্যাররা যে ক্লাস নিবে সেই ক্লাসগুলোর বেশি যত্নবান হতে হবে। মনে রাখতে হবে পরীক্ষা পাশের জন্য কিন্তু ব্যাপকভাবে পড়াশোনা করতে হবে। এখানে তুমি যে আজকে দেখতে পাচ্ছ, এই এক্সরেতে তুমি দেখতে পাচ্ছ একটা হোমোজেনাস অপাসিটি, দেখতে পাচ্ছ না? এই যে এখানে আমরা কি এখানে কস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি? না স্যার, দেখতে পাচ্ছি না। একটা হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছি, এটা লেফট লোয়ার জোনে উইথ কনকেভ আপার মার্জিন। এম আই ক্লিয়ার? দেখা যাচ্ছে। এবং কমপ্লিটেড করছে কস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। ক্লিয়ার? লেফট সাইডে এই রুগীতে কি ট্রাকিয়া এবং স্ট্রাকিয়া কি একটু লেফট সাইডে পুশ করার চেষ্টা, রাইট সাইডে পুশ করার চেষ্টা করতেছে না? জি স্যার। স্লাইড, অত বেশি না। কিন্তু প্রশ্ন হলো যে প্লুরাল ইফিশন ধাক্কা দেওয়ার কথা, এখানে ধাক্কা দেয় নাই কেন? কারণ এটা লোয়ার জোনে ইফিশন আছে, এই জন্য কিন্তু ধাক্কাটা দেয় নাই। আচ্ছা, এখানে যে আমি হোমোজেনাস অপাসিটি পাচ্ছি একেবারেই সাদা, আমি কি কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি? আসলে কিন্তু পাচ্ছি না। অথবা তোমাকে আমি আরেকটা প্লুরাল ইফিশন দেখাই, এই যে দেখাতে পাচ্ছ, এখানে কি ট্রাকিয়া সেন্ট্রালি আছে? আছে। এম আই ক্লিয়ার? দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস? জি স্যার। হোমোজেনাস অপাসিটি দেখতে পাচ্ছ, কস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারি দেখতে পাচ্ছ, এবং তুমি একটা কনকেভ আপার মার্জিন দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স দ্যাট এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি দিস ইজ এ কেস অফ প্লুরাল ইফিশন। মনে রাখতে হবে 5th ইয়ার ফাইনালে প্রতি 3 জন স্টুডেন্টকে একজনকে ভাইবা বোর্ডে প্লুরাল ইফিশন জিজ্ঞাসা করা হয়, এবং প্লুরাল ইফিশনে ঢুকেই স্যাররা কিন্তু তোমার এখানে প্লুরাল ইফিশনে থেকে যাবে। স্যাররা প্লুরাল ইফিশনের ডায়াগনোসিস বলার সাথে সাথে তোমার কাছ থেকে ডিজার্ভ করবে তুমি কি এই প্লুরাল ইফিশন চেনার মাধ্যমে টিউবাকুলার প্লুরাল ইফিশন অথবা পালমোনারি নিউমোনিক কনসলিডেশন উইথ ইফিশন এবং মাস্টেশন, এই 3টা টপিকস। আমি কি আবার বলবো? জি স্যার। একটা হলো আমি কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য তোমাদেরকে পড়াচ্ছি। এম আই ক্লিয়ার টু ইউ?
আমি তো টিউটোরিয়াল ক্লাস। Yes, sir. আমাদের কোথাও যদি তোমার মনে হয় আমাকে থামায় দেওয়া দরকার, তুমি বুঝো নাই, অথবা আমি একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে চলে যাচ্ছি, আমাকে থামাতে পারো, আমি আবার সাধারণ জীবন যাপন করা শুরু করব। ক্লিয়ার? আমি বলতে চাচ্ছি যে এই ইফিশনের মাধ্যমে কিন্তু ইফিশন না, তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলার প্রলিফেশন, একটা হচ্ছে প্যারানেমিক ইফিশন, আরেকটা হচ্ছে আসবে হলো তোমার মাসলেশন ইফিশন। যদি এখানের যে আমরা ইফিশনের যে এক্সরে দেখতে পাচ্ছি, অপোজিট সাইডের লাংটা দেখো, তোমার কিন্তু লাংটাতে কিন্তু কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, রিবস গুলো স্পেসিং করা আছে এবং ভালোই দেখা যাচ্ছে। এম আই ক্লিয়ার? যেহেতু দেখা যাচ্ছে, তার মানে রেস্ট অফ দ্য লাং ফিল্ডস আর ক্লিয়ার। এই কথাটা কি বলা যাবে না? বলা যাবে। তার মানে হচ্ছে আমি এই যে এক্সরে, এই এক্সরের পরে সারা তোমার ঢুকে যেতে পারে প্যারানেমিক ইফিউশন উইথ নিউমোনিক কনসিডারেশন উইথ প্যারানিফিকেশন, ঢুকে যেতে পারে টিউবারকুলার প্রলিফেশন, ঢুকতে পারে লাং অ্যাবসেস বিফোর ব্রাস্টে, এবং সারা ঢুকতে পারে একটা মাসলেশন উইথ ইফিউশন। এগুলো হইতে পারে। তোমাকে যখন বলবে যে তুমি কিছু কমন কজ অফ প্লুরাল ইফিউশন বলো, তখন তুমি যে বিষয়গুলো বলতে হবে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে কি বলবা বলো তো? এক নম্বরে বলবা স্যার টিউবারকুলার প্রলিফেশন হতে পারে। নাম্বার 2 বলতে হবে যে স্যার প্যারানেমিক ইফিউশন হতে পারে। অথবা তুমি যদি এক নম্বরে প্যারানেমিক ইফিউশন বলো, অনেক সাররা সেটাও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করো। নাম্বার 2 বললা যে টিউবারকুলার প্রলিফেশন। নাম্বার 3 বললা স্যার মেবি মাসলেশন উইথ প্রলিফেশন। নাম্বার 4 বলতে পারো তুমি যে স্যার ইন কেস অফ এক্সটেন্সিভ পালমোনারি, সরি এটা হতে পারে স্যার কোলাজেন ডিজিজের পার্ট হিসেবে এখন ইনহেরিটেড, পরবর্তী বাইলেটার, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেমন এসএলই। প্লুরাল ইফিউশন হতে পারে যেখানে পালমোনারি ইনফেকশন, লিম্ফোমা, এগুলো কিন্তু রেয়ার কজ। আমি উপরের যে তিনটা বললাম, এই তিনটা বলে থেমে যেতে হবে। স্যার যদি তোমাকে বলে আরো কিছু কজ বলো, তখন তুমি এগুলো বলতে হবে। ইউজুয়ালি স্যার বাইলেটারাল হয়, কিন্তু ইনহেরিটেড হতে পারে, যেমন লিম্ফোমা, যেমন এসএলই, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেমন পালমোনারি ইনফেকশন। অথবা আমরা এতক্ষণ থাকি এমবিবিএস লেভেল। কিছু কিছু প্রশ্ন প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে তোমাকে কর। এক নাম্বার প্রশ্ন হলো যে প্লুরাল ইফিউশনের যে রোগীটা তুমি এখন দেখলা, এই রোগী যদি টিবি হয় থাকে তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করে? একটা বলতে পারো স্যার লো গ্রেড ইভিনিং রাইজ অফ টেম্পারেচার নিয়ে প্রেজেন্ট করতে, মাই ক্লিয়ার? চেস্ট হেভিনেস নিয়ে প্রেজেন্ট করতে। যদি এটা পালমোনারি টিউবারকুলোসিস হয়, আমি টিউবারকুলার প্রলিফেশন না হয়, তাহলে রোগীর কাশি থাকতে পারে, লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট হচ্ছে, রোগীর ওয়েট লস থাকতে পারে, রোগীর হিমোপ্টাইসিস থাকতে পারে। যদি পালমোনারি টিউবারকুলোসিস অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে এটা একটা প্রেজেন্টেশন। স্যাররা অনেক সময় বিভিন্ন স্যাররা পরীক্ষার হলে এসে একটা গল্প বলে যে বাগবাড়ি থেকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এটা আবার একটু বলবেন? আমি বলতে চাচ্ছি যে স্যাররা বলবে যে একটা যদি পালমোনারি টিউবারকুলোসিসের রোগী আসে, তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? বলবা স্যার লো গ্রেড ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইক ফর লাস্ট 1 month or 2 months, অ্যাসিড উইক থাকতে পারে স্যার। সেটা হলো যে পেশেন্টের ওয়েট লস, কন্ট্যাক্ট উইথ টিবি পেশেন্ট। পেশেন্টের যদি স্যার পালমোনারি টিউবারকুলোসিস অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে কাফ থাকতে পারে, লাং প্যারেনকাইমা ইনভলভমেন্ট, হিমোপ্টাইসিস থাকতে পারে। এগুলো হচ্ছে কমন প্রেজেন্টেশন অফ দ্য পালমোনারি টিউবারকুলোসিস। আর যদি শুধুমাত্র টিউবারকুলার প্রলিফেশন থাকে, তাহলে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার উইথ রাইট অর লেফট সাইড চেস্ট হেভিনেস উইথ ওয়েট লস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখন স্যাররা অনেক সময় তোমাদের সাথে বলবে একটা গল্প, বিভিন্ন স্যাররা বলে যে দেখো গত 1 সপ্তাহ যাবত একটা রোগী তোমার কাছে আসছে আউটডোরে, যে 1 সপ্তাহ যাবত হাই গ্রেড ইন্টারমিডিয়েন্ট টেম্পারেচার, সে বাগবাড়ি থেকে তোমার কাছে আসছে উইথ প্রেজেন্স অফ কাফ, প্রোডাক্টিভ কাফ, ইয়েলোইশ প্রোডাক্টিভ কাফ। এখন তার রাইট সাইডের লোয়ার চেস্ট পেইন উইথ হেভিনেস। তুমি কি চিন্তা করবা তোমরা? স্যার নিউমোনিয়া। ওকে, আর কিছু? আমি কতদিন বলছি তোমাকে সময়? স্যার লাং অ্যাবসেস হতে পারে। আমি তোমার সময় কতদিন বলছি? 1 সপ্তাহ।
7 days। আমি কি তোমাকে বলছিলাম যে সিলেটের বাগবাড়ি থেকে আসছে? জি স্যার। বলছি। তার মানে পরীক্ষার সময় স্যাররা তোমাকে হিন্টস দিচ্ছে একটা কমিউনিটি থেকে রোগীটা আসছে। কই থেকে আসছে? কমিউনিটি থেকে। আমি কি তোমাকে বলছিলাম আগের বার টিউবাকুলার প্রলিফেশনে লো গ্রেড ইভিনিং রাইজ অফ টেম্পারেচার? আগের বার বলি নাই, কিন্তু এখন বলতেছি হাই গ্রেড ইন্টারমিডিয়েট টেম্পারেচার। am I clear to you? জি স্যার। তাহলে কথার মধ্যে কিন্তু একটা পেস রয়ে গেল। পেসটা হচ্ছে এরকম যে স্যার তোমাকে বলতে চাচ্ছে তুমি বলো এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, নাকি বুঝো নাই? জি স্যার। 5th ইয়ারে তোমরা লিখে রাখো, এটা অনেক স্যার তোমাদেরকে এইভাবে প্রশ্ন, অর্থাৎ স্যার তোমাকে এখন নেক্সট কোশ্চেন করতে যাচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। প্রথম তো তোমার মুখ দিয়ে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বাড়িতে হবে, নাকি বাড়িতে হবে না? তারপরে স্যাররা চিন্তা করবে যে তুমি কিটা বুঝতে পারছো। তাহলে যদি তোমাদেরকে বলে যে তোমরা কি লিখবা, 1 মিনিট একটা জিনিস লিখবা, জি স্যার বলতে পারেন। জি স্যার। যে শিওর স্যার। তোমাদেরকে বলবে যে 4 মোস্ট, জাহাঙ্গীর স্যার পরীক্ষার সময় যদি বলে বসে স্যার এই ধরনের এই এক্সরে স্যারের এক্সরে, স্যার বলবে 4 মোস্ট কমন কজেস অফ প্লুরাল এফিউশন। লেখো। একটা হতে পারে স্যার টিউবারকুলার প্লুরাল এফিউশন। নাম্বার 2 একটু আগে তোমাকে বলছি প্যারানিউমোনিক এফিউশন। অনেক স্যাররা বলে পোস্ট নিউমোনিক এফিউশন। নাম্বার 3 ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এন্ড নাম্বার 4 রেয়ার বাট খুব কমন, সেটা হচ্ছে পালমোনারি ইনফেকশন। ইনফেকশন না। আমি কি 4টা আবার বলি? জি স্যার। জি স্যার। আমি কি ক্লাস 1-এ বেশি স্লো নিয়ে নিচ্ছি আজকে? সেদিন কিন্তু অনেক ফাস্ট পড়াইছিলাম। আমি আবার বলতেছি পালমোনারি টিউবারকুলোসিস, প্যারানিউমোনিক এফিউশন, নাম্বার 3 হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 4 হচ্ছে পালমোনারি ইনফার্কশন। আচ্ছা, একটা জিনিস স্যাররা জিজ্ঞাসা করে যে তোমরা বাবা ম্যাসিভ প্লুরাল এফিউশনের 2-একটা কজ বলো। কি বললাম নাম? ম্যাসিভ প্লুরাল এফিউশন। ম্যাসিভ প্লুরাল এফিউশনের একটা কজ হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর একটা কথা হতে পারে মেবি ইন টিউবারকুলার প্লুরাল এফিউশন। কয়টা বললাম? কয়টা বলো তো? 2টা স্যার। 2টো বললাম। আগে বললাম মোস্ট কমন কজেস অফ প্লুরাল এফিউশন। হ্যালো, why was shouting? স্যার ম্যাসিভ প্রলিফেশনের কজ দুটো আবার একটু বলেন। ম্যাসিভ প্রলিফেশনে মাত্র 2টো কজ বলছি তোমাদের। একটা বলছি হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর নাম্বার 2 আমরা বলছি হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, মেবি পালমোনারি টিউবারকুলোসিস। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হয়, একটা যদি এল্ডারলি পেশেন্ট তোমার কাছে আসে, তাহলে কি কি কজ হতে পারে? তারা বলতে পারে না যে যদি এই রোগীটার বয়স 70 বছর হয় আর যদি এইভাবে একটা ইফিউশন নিয়ে আসে, কি হইতে পারে? সিম্পল ভাষা 70 বছর যদি হয় থাকে, তাহলে মেবি বাংলাদেশের প্রেক্ষিতে 1 নম্বরে আমি পালমোনারি টিউবারকুলোসিস বলতেছি, 2 নম্বরে আমি বলতেছি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 3 নম্বরে হবে স্যার মনে রাখতে হবে সবই কজ কমন হইলেও এইজ টু এইজ কিন্তু জিনিসগুলো ভিন্ন হবে। am I clear to you? ইয়েস স্যার। মনে করো আমি একটা 15 বছরের মানুষের যদি টিউবারকুলোসিস, আমি কি বলবো প্রথমে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়? বলা কি যাবে? যাবে না। কিন্তু আমি যদি চিন্তা করি যেটা 70 বছরের লোক, স্যার একটা নাজমুল স্যার বা পাটোয়ারি স্যার এসে বলে যে দেখো এই লোকটা কিন্তু 65 বছর বয়স, লং স্ট্যান্ডিং স্মোকার and presence of cough with hemoptysis, now present with right lower chest heaviness. What may be the differential diagnosis? প্রথমেই বলতে হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আমি কি আবার বলবো? জি স্যার। জি স্যার। আমি বলতে চাচ্ছি তোমরা কি একটু লাইনে থাকো প্লিজ। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে ধরো একটা মানুষ 65 বছরের আসলো, সে নিয়ে আসলো রাইট লোয়ার চেস্ট হেভিনেস অর পেইন। আমি কিন্তু এত সময় পেইনের কথা বলি নাই,
ফার্স্ট টাইম তোমাদেরকে কিন্তু পেইন কথাটা উচ্চারণ করছি। এম আই ক্লিয়ার? সাথে 70 বছর বয়স, লং স্ট্যান্ডিং স্মোকার, নাও প্রেজেন্ট উইথ কাফ উইথ হিমোপটাইসিস। হোয়াট মে বি দ্য ফার্স্ট স্টেডি? ফার্স্ট স্টেডি হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ক্লিয়ার? এর অর্থ হচ্ছে স্যার তোমার ব্রঙ্কিয়াল কার্সিনোমায় ঢুকে যেতে যাচ্ছে। আজকে কি আমি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করে এরকম টিউবারকুলোসিস অথবা নিউমোনিয়া অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমায় প্রশ্ন করে এরকম কিছু প্রশ্ন বলে দিই তোমাদেরকে এবং উত্তর সহ? জি স্যার। তোমাদের জন্য লাভজনক হবে। আমরা প্রথমে বলতে চাচ্ছি যে স্যার বলবে যদি তুমি ওয়ার্ডে কি প্লুরাল ডিভিশন দেখছো, উত্তর কি বলবা? দেখেছি স্যার। বলবা স্যার আমরা দেখছি। যদি দেখে থাকো স্যার বলবে তুমি কি ইন্সপেকশনে কি পাবা? তুমি বলবা রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য এফেক্টেড সাইড অফ দ্য চেস্ট। কি বলতে হবে? আমি যে কথায় এবং যে ভাষায় কথা বলতেছি সেভাবে উত্তর দিলে তুমি বিপদে পড়বা না। রেস্ট্রিক্ট ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করতে হবে না? ইন্সপেকশন করলে তুমি পাবা রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য এফেক্টেড সাইড। মনে করো রাইট রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য রাইট লোয়ার চেস্ট। এম আই ক্লিয়ার টু ইউ? তারপরে যখন আমরা ট্রাকিয়া দেখব, ট্রাকিয়া কি হতে পারে? মেবি শিফটেড টু দ্য অপোজিট সাইড হতে পারে না? যদি ম্যাসিভ ইফিউশন হয় হতে পারে। অ্যাপেক্স বিট কি হবে? অ্যাপেক্স বিট অপোজিট সাইডে শিফটিং হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখি ভোকাল ফ্রিমেটাস, যেটা দেখবো সেটা রিডিউসড হতে পারে অথবা অ্যাবসেন্ট। যদি আমরা পারকাশন নোট দেখি তাহলে তুমি ইফিউশন পাইলে অবশ্যই এবং অবশ্যই মাস্ট টু আউটার দ্য ওয়ার্ড স্টোনি ডালনেস। স্টোনি ডালনেস না বলো, শুধু ডাল বলো, তাহলে এটা একটা মাস্টেশনেও ডালনেস পাইতে পারো, একটা কোলাপসেও ডালনেস পাইতে পারো, একটা ফাইব্রোসিসেও ডালনেস পাইতে পারো। বাট হোয়ার there is stony dullness, this is very much diagnostic sign of the pleural effusion. Am I clear to you? যদি আমি অসকালটেট করে তাহলে ব্রেথ সাউন্ড কি, মনে করে একটা পানির মধ্যে যদি আমি অসকালটেট করি আমি কি ব্রেথ সাউন্ড কি ভেসিকুলার পাবো? আমরা বলবো diminished vesicular or absent breath sound and vocal resonance will be diminished. এটা কিন্তু স্যারদের পেইড কোশ্চেন। এটা কিন্তু পেইড কোশ্চেন ফর দ্য ভাইবা বোর্ড। আমি কি তোমাদের বুঝাইতে পারছি কথাটা? স্যার আরেকবার একটু কষ্ট করে রিপিট করবেন স্যার। পুরোটা বলবো, তাই তো? পুরোটা বলি। পুরোটা হলে আমি বলতে চাচ্ছি যে ইন্সপেকশন করব, সেই ইন্সপেকশনের এফেক্টেড সাইডে মুভমেন্ট উইল বি রেস্ট্রিক্টেড। রাইট লোয়ার চেস্ট হতে পারে, লেফট লোয়ার চেস্ট হতে পারে, এখানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে। আমি যখন পালপেট করব তিনটা জিনিস দেখি, একটা ট্রাকিয়া মেবি শিফটেড টু দ্য অপোজিট সাইড, অ্যাপেক্স বিট রাইটে হলে লেফটে অপোজিট সাইড, ধাক্কা পুশিং এফেক্ট করবে, ধাক্কা দিয়ে সরাই ফেলাইতে পারে। আর আমি কি দেখি? ভোকাল ফ্রিমেটাস দেখি, ভোকাল ফ্রিমেটাস উইল বি রিডিউসড or may be absent on the affected area or side. যখন আমি দেখব এই রোগীটার পারকাশন নোট that would be stony dullness, যখন আমি দেখব এই রোগীটার মানে অসকালটেট করব, অসকালটেট করলে আমি নিউমোথরাক্স এবং ইফিউশনের ক্ষেত্রে অসকালটেট করলে অবশ্যই এবং অবশ্যই পাবো হচ্ছে রিডিউসড ব্রেথ সাউন্ড or absent breath sound or তুমি বলতে পারো diminished vesicular breath sound। তিনটার যে কোনো একটা পাইতে পারো, যা পাবা পরীক্ষার মধ্যে করে বলবা। আর একটা পাবো ভোকাল ফ্রিমেটাস, যেটা দেখবো ভোকাল রেজোনেন্স, এটা diminished or absent থাকে। আমি কি বুঝাইতে পারছি? কতবার যখন পরীক্ষা হয় আর কি, তখন পাটওয়ারি স্যার জিজ্ঞাসা করতেছিল, ধরো তুমি তো এখানে diminished or absent পাইলা, ঠিক এর উপরে যদি ইয়েটা ধরো, স্টেথোস্কোপটা ধরো, সাউন্ড কি পাইতে পারবে? বলবা এখানে স্যার যেহেতু প্রেসার ক্রিয়েট করে ঠিক উপরের জায়গাতে ইফিউশনের ফ্লুইডটা, এই জায়গাটাতে কিন্তু স্যার ভোকাল রেজোনেন্সটা ঠিক ইফিউশনের উপরে, আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড উইথ ভোকাল রেজোনেন্স ইনক্রিজ পেতে। এটা হচ্ছে আপডেটেড কোশ্চেন বলছি, একটু পোস্টডেট লেভেলে, যে স্যাররা যখন একটা লেভেলে পারবা তখন তুমি জিজ্ঞাসা করতে পারে ঠিক এর উপরে যদি তুমি স্টেথোস্কোপ বসাও কি পাবা? বলবা স্যার ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাইতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো?
জি স্যার ব্রঙ্কিয়াল না ভেসিকুলার? বুঝি নাই কথাটা। স্যার ব্রঙ্কিয়াল আরেকবার বলুন স্যার। যদি যেখানে ইফিউশন পাইছো সেখানে তুমি অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড পাইলা না, ঠিক এর উপরে যদি তুমি স্টেথোস্কোপ বসাও, তাহলে এখানের মধ্যে একটা মেকানিক্যাল প্রেসার তৈরি করতেছে না এই ইফিউশনটা ঠিক উপরের স্পেসে, ওই স্পেসে এয়ার যে সাউন্ডটা পাবা সেটা ব্রঙ্কিয়াল পাইলে পাইতে। আমি এই কথা তোমাকে বলতে চাচ্ছি। ক্লিয়ার? এখন আমরা তোমাকে কিছু বিষয় সহজ বিষয় তোমাদের সাথে শেয়ার করি। প্রথম প্রশ্ন হলো, স্যাররা জিজ্ঞাসা করতে পারে যে তুমি তো এখানে বললা, তুমি যদি এখানে পরীক্ষা করো তুমি কনফার্ম প্লুরাল ইফিউশন আছে কিনা কিভাবে কনফার্ম করবা? বুঝাইতে পারছি? স্যার বলতে পারে তুমি যে বললা এখানে প্লুরাল ইফিউশন আছে, তুমি কনফার্ম করছো, কনফার্ম করো কিভাবে? তুমি বলবা যদি স্যার আমি ক্লিনিক্যালি প্লুরাল ইফিউশন পাই, কিন্তু আমি যদি একটা অ্যাসপিরেশন করতে গিয়ে কোনো ফ্লুইড না পাই তাহলে তো হবে না, নাকি হবে? না স্যার। যদি আমি ফ্লুইড পেয়ে যাই, দিস ইজ আ কনফার্মেটরি সাইন অফ প্লুরাল ইফিউশন। স্যার বলবে যদি না পাও তাহলে কি হবে? না পাও হলে কি হবে লেখো। স্যাররা জিজ্ঞাসা করে, ধরো তুমি অ্যাসপিরেশন করার ট্রাই করলা আর ফ্লুইড আসলো না, আর নাও আসতে পারে না, নাও আসতে পারে, অনেক সময় এটা ওয়ার্ডে হয়। তখন ফার্স্ট ডিডি হবে থিক এন্ড প্লুরাল, নাম্বার 2 হবে মাস্টেশন, নাম্বার 3 হবে ফ্লুইড মে বি থিক ডিউ টু এমপাইমা। এমপাইমা থোরাসিস হয়ে যেতে পারে না, ইনফেকশন হয়। আমি কি বুঝাইতে পারছি? লাস্টেরটা কি বলছেন? আমি আবার বলি, স্যার যদি ক্লিনিক্যালি প্লুরাল ইফিউশন মনে হচ্ছে, তুমি ড্রপ করতে চেষ্টা করতেছ, এখন তুমি কি করবা? ড্র করে পানি আসলো না, কি কি হইতে পারে? এক নম্বর হতে পারে থিক এন্ড প্লুরাল হইতে পারে, নাম্বার 2 হইতে পারে মেবি ডিউ টু মাস্টেশন, একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হইতে পারে না? হইতে পারে। am I clear to you? নাম্বার 3 হচ্ছে এমফাইমা থোরাসিস অর ফ্লুইড মে বি থিক ডিউ টু এমফাইমা, পুজ হয়ে গেছে। নাম্বার 4 ফল্টি টেকনিকটা ভুল হইতে পারে না? স্যার হইতে পারে। এখন আমরা আসি আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো স্যার জিজ্ঞাসা করবে তুমি যদি এই রোগীটাকে ইনভেস্টিগেট করতে চাও কিভাবে ইনভেস্টিগেট করো। তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলবা স্যার আমার সামনে তো একটা চেস্ট এক্সরে পিএ ভিউ এই মুহূর্তে আছে, ঠিক আছে? কি বললাম? স্যার আমার সামনে একটা চেস্ট এক্সরে পিএ ভিউ অলরেডি আছে। আর তুমি কি করতে চাও? তুমি বলবা যদি স্যার ফ্লুইড কম থাকে, হ্যালো, যদি ফ্লুইড কম, স্যার বলবে দেখো বাবা আসলে তো ফ্লুইডটা মনে হয় কম এই জন্য দেখা যাচ্ছে না, তাহলে তুমি কি করবা? একটা কথা লিখে রাখো। আচ্ছা এটা মানে আমরা পরে কথা বলি, তোমাদের জন্য টাফ হয়ে যাবে, পরে বলি। তুমি প্রথম কি বললা? তুমি বলবা স্যার আমি, মনে করো তুমি স্যার তোমাকে নিতে যাচ্ছে টিভির দিকে, তুমি বলবা স্যার আমি চেস্ট এক্সরে পিএ ভিউ করব। তারপর তুমি কি করতে যাচ্ছ? তারপরে আমি সিবিসি উইথ ইএসআর করতে যাচ্ছি। স্যার বলবে তুমি কেন সিবিসি উইথ ইএসআর করতে যাচ্ছ? তুমি বলবা যদি স্যার এটা প্যারানিউমোনিক ইফিউশন হয়ে থাকে তাহলে এটা হবে স্যার লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। নিউমোনিয়া হলে কি হয়? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। এবং যদি স্যার এটা টিউবারকুলোসিস হয় তাহলে এটা নরমাল থাকতে পারে উইথ প্রেজেন্স অফ হাই লিম্ফোসাইট কাউন্ট। আমি কি বুঝাইতে পারছি? হাই ইএসআর উইথ লিম্ফোসাইটোসিস মে বি প্রেজেন্ট in case of tubercular pleural effusion. Am I clear to you, doctors, students? জি স্যার। এরপরে তুমি স্যারকে বললা তুমি কি করবা? বলে স্যার আমি তো স্যার এমপি, যদি স্যার টিউবারকুলার প্লুরাল এফিউশন হয় আমি এমপি টেস্ট করতে পারি। তুমি এমপিতে কি রিজার্ভ করো? বলে আমাদের দেশে স্যার খুব বেশি টিউবারকুলোসিস ইউজুয়ালি 10 এর উপরে উঠলে ইট ইজ ভেরি মাচ সাজেস্টিভ। পাটোয়ারি স্যার বা অন্য স্যাররা আসতে জিজ্ঞাসা করবে ইট ইজ কনফার্মেটরি, বলবা না স্যার দিস ইজ সাপোর্টিভ টেস্ট, ইট মে বি ইনক্রিজড or other causes. এটা একেবারে কম হতে পারে, যেমন একটা মিজিস, একটা ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস 0 হতে পারে। সুতরাং স্যার এটা একটা সাপোর্টিভ টেস্ট, এটা আমাকে ডায়াগনোসিস করতে হেল্প করবে। এরপরে সাজেস্ট করবে তুমি কি করতে চাও? তুমি বলবা স্যার আমি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন এন্ড স্টাডি করতে চাই। স্যার বলবে তুমি কি কি স্টাডি করতে চাও? তুমি বলবা স্যার আমি
একটা করতে চাই আমি ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। নাম্বার 2 করতে চাই স্যার আমি গ্রাম স্টেনিং। নাম্বার 3 করতে চাই বায়োকেমিস্ট্রি। নাম্বার 4 করতে চাই মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। আমি একটু বুঝাই বলি তোমাদেরকে। সাধারণত যদি টিউবারকুলোসিস হয়ে থাকে তাহলে আমি যে ফ্লুইডটা দেখবো সেই ফ্লুইডটা হবে স্ট্রো কালার অথবা এম্বার কালার। যদি এটা প্যারানিউমোনিক ইফিউশন হয়ে থাকে তাহলে এই এটা হতে পারে একটু টার্বিড, একটু হোয়াইটিশ, অথবা তোমার যদি একটা অ্যাকুট ব্রঙ্কিটাইটিস হয়ে থাকে আর একটা কাইলাস ফ্লুইড হতে পারে। এটা যদি একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে থাকে তাহলে এটা একটা কালারটা হতে পারে কি বলবো একটু হেমোরেজিক। এম আই ক্লিয়ার টু ইউ? স্যার কিন্তু তোমাকে এগুলো জিজ্ঞাসা করবে। কালার গুলো স্যার আবার বলি, জি স্যার। যদি তুমি সেরাস স্ট্রো কালার যদি পেয়ে যাও, ঠিক আছে, তাহলে এটা একটা ডায়াগনোসিস হয়ে যাবে টিবি। যদি তুমি টার্বিড পাও অথবা স্ট্র পাইতে পারো, টার্বিড অথবা ডিপ একটু হোয়াইটিশ টার্বিড কালার পাচ্ছ, এটা মেবি ডিউ টু প্যারানিউমোনিক ইফিউশন। সাথে এমফাইমা থোরাসিস থাকতে পারে। কেন হোয়াইটিশ হবে? পাস ফরমেশন হয়েছে। কেন পাস ফরমেশন হয়েছে? নিউমোনিক কনসিডারেশন উইথ প্যারানিউমোনিক ইফিউশনের কারণে। নাম্বার 3, যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয় এটার কালার হবে হচ্ছে হেমোরেজিক রেড কালার। যদি স্যার এটা প্যানক্রিয়াটিস হয়, যদি এটা স্যার, তাহলে এটা কালার কাইলাস হইলেও হইতে পারে। তার মানে আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে অনেক কিছু ডায়াগনোসিস করতে পারবো। আমি কি আমাদের ক্লাসটি খুব কঠিন নিয়ে যাচ্ছি? আমি বুঝতে পারতেছি না আসলে। ঠিক আছে স্যার। এরপরে তোমাদের সাথে সেকেন্ড যে ব্যাপারটা শেয়ার করতেছি, যদি আমরা বায়োকেমিস্ট্রি করি, ইন কেস অফ, আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের যে এই ইফিউশন হয়, এই ইফিউশন মেবি এক্সুডেটিভ, মেবি ট্রান্সুডেটিভ। ট্রান্সুডেটিভ মানে হচ্ছে প্রোটিন লেস দেন 3 গ্রাম পার পার্সেন্ট, 3 গ্রাম পার ডিএল কম। 3 গ্রাম পার ডেসিলিটার কম হলে সেটা ট্রান্সুডেটিভ, 3 গ্রামের উপরে হলে সেটা এক্সুডেটিভ। যদি এক্সুডেটিভ হয় থাকে তাহলে মোস্ট কমন কজ পরীক্ষার হলে বলতে হবে 1 নম্বরে পালমোনারি টিউবারকুলোসিস, 2 নম্বরে নিউমোনিক কনসিডারেশন, 3 নম্বরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এই 3টা বলে তোমরা থেমে যাবে। আমি আবার বলবো, যদি এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন, প্রাণী থাকো তোমরা ডক্টর। হ্যাঁ, পার্টিকে বলো মডিফিকেশন করে করোনা পজিটিভ হয়েছে, আপনারা আখালি মাউন্টেনে চলে যান। তুই পার্টিকে বলো আমার সাথে কথা বলার জন্য। হ্যালো ডক্টর, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। সরি, টেলিফোন চলে আসছে। হ্যাঁ, আমি আমি কোন বিষয়ে পড়াচ্ছিলাম একটু স্মরণ করাই দাও স্যার এক্সুডেটিভ যদি ফ্লুইড হয় তাহলে এক্সুডেটিভ হয়, মনে রাখতে হবে দিস আর দ্য ভেরি ভেরি পেইড কোশ্চেন। এগুলো না পারলে পরীক্ষায় পাস করা যাবে না। এক্সুডেটিভ প্লুরাল 4টা কজ পরীক্ষার জন্য পারতে হবে। 1 নম্বর পালমোনারি টিউবারকুলোসিস, নাম্বার 2 ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 3 নিউমোনিয়া, সরি 1 নম্বর টিউবারকুলোসিস, 2 নম্বরে প্যারানিউমোনিক ইফিউশন, 3 নম্বর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 4 নম্বরে পালমোনারি ইনফেকশন, 5 নম্বরে হচ্ছে এসএলই, 6 নম্বরে হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, 7 নম্বরে হচ্ছে লিম্ফোমা, 8 নম্বরে হচ্ছে মিক্স সিনড্রোম। এগুলো করে মোস্ট কমন পারতে হবে। প্রথম 3টা না পারলে ফেল। ওয়ার্ডে কাজ, এর অর্থ হলো তুমি ওয়ার্ডে রোগী দেখো। স্যার এই যে স্যার ওই প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন আর স্টাডির যে 4টা পয়েন্ট বলছিলেন, ফিজিক্যালের পরে স্যার ফিজিক্যালের পরে এখন আমি বায়োকেমিক্যাল পড়াচ্ছি। বায়োকেমিক্যালে প্রথম শুরু করছি এক্সুডেটিভ না ট্রান্সুডেটিভ, আমি বুঝাইতে পারছি? প্রথমে তো ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে এখন বায়োকেমিক্যালটা পড়াচ্ছি তোমাদের। 4টাই পড়াবো তোমাদের, বুঝছো? একটা হচ্ছে ফিজিক্যাল, একটা বায়োকেমিক্যাল, একটা গ্রাম স্টেনিং এন্ড সাইটোলজি, আর আরেকটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল স্টাডি। ক্লিয়ার? জি স্যার। আমি পড়াচ্ছি একটা একটা করে, তোমাদেরকে পাবা তোমরা। এক্সিকিউটিভে স্যার একটা সাইনের কথা বলছিলেন স্যার লাস্টে, এটা কি ছিল? কোনটা বলছিলাম? স্যার এবার লাস্টের উদাহরণটা স্যার এক্সিকিউটিভে। মিক্স সিনড্রোম। মিক্স সিনড্রোম আমরা একটা পাই না, এই যে ওভারিয়ান ফাইব্রোমাতে অ্যাসাইটিস এবং রাইট সাইডের প্লুরাল ইফিউশন পাই, মিক্স সিনড্রোম। আমি একটু টেলিফোন ধরি। এক্সিকিউটিভের কোডগুলো স্যার আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ বলতেছি, প্লিজ প্লিজ দাদা। জি,
না বস, আমি ক্লাস নিচ্ছি, আমি একটু একটা সময় আপনাকে ব্যাক করি। সে ডক্টরস, স্টুডেন্টস, বলো। আমি কি আবার বলবো? 1 নম্বরে পালমোনারি जी सर টিউবারকুলোসিস, एक्टिविटी पे को 2 নম্বরে বলতে চাচ্ছি তোমাদেরকে প্যারানিমেরিক ইফিউশন, নাম্বার 3 ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 4 পালমোনারি ইনফার্কশন, নাম্বার 4 কানেকটিভ টিস্যু ডিজিজ, দ্যাট মিন্স এসএলই, রিমেটয়েড আর্থ্রাইটিস, নাম্বার 6 লিম্ফোমা, নাম্বার 7 কি বলছি, মিক্স সিনড্রোম নাকি কি বলছি ভুলে গেছি আমি, মিক্স সিনড্রোম, এসএলই। এরপরে হচ্ছে আরো আছে ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিস, সব বলার দরকার নেই, মনে রাখতে হবে 2020 সালের জানুয়ারি সেশনের, নভেম্বর সেশনের যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার একটা রিটেনের প্রশ্ন ছিল হোয়াট আর দ্য কজেস অফ এক্সিকিউটিভ এন্ড ট্রানজিটরি প্লুরাল ডিফিউশন। এগুলো ভাই পরীক্ষার জন্য ভেরি পেড কোয়েশ্চেন, না পারলে কোনো মাফ নাই। রিটেন, অস্পি এবং ভাইবা সব পারতে হবে, এবারে কোনো মাফ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আচ্ছা, একটা প্রশ্ন স্যাররা করে, এই ফাঁকে আমার মনে পড়ে গেল, একটু বলে ফেলাই। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ প্লুরাল ডিফিউশন ইন কেস অফ টিউবারকুলোসিস? টিউবারকুলোসিস এখানে এসে পানি জমে কেন? এর প্রশ্ন হইতে পারে না? জি স্যার। লাইনটা লেখো। The cause is due to, দেখতেছো? জি স্যার। Yes, sir. Cause is due to hypersensitivity to tuberculous protein. তারা মনে আবার রাখতে হবে, ডেভিডসনের লাইন বলতেছি কিন্তু। The cause is due to hypersensitivity in due to tuberculous protein. জি স্যার। ওকে, এখন আমি আবার কি একটু ট্রানজিটিভ প্রোটিন পড়াই। জি স্যার। আমি মনে বুঝতেছি না আমি কি বেশি স্লো পড়াচ্ছি কিনা। স্যার কষ্টটা আবার একটু বলেন স্যার প্লিজ। আমি বলতে চাচ্ছি যে কোশ্চেনটা বলবো, মেকানিজম অফ টিউবারকুলোসিস ইন টিউবারকুলার প্রলিফারেশন এর মেকানিজম কেমনে তৈরি হয়? ডিউ টু হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন ডিউ টু টিউবারকুলাস প্রোটিন। এটা ডেভিডসনের, যেখানে প্রলিফারেশন লেখা আছে সেখানে তুমি পড়লে এই লাইনটা পাবে। আমি কি এখন ট্রানজিটিভে যাব? জি স্যার। जी सर ট্রানজিটিভ প্রোটিনের কিছু কমন কোড আছে। মনে করো ট্রানজিটিভ মানে প্রোটিন বডিতে কমে গেছে, প্রোটিন বডিতে যদি কমে যায়, প্রোটিন বডি থেকে বাইরে হয়ে আসতে যাইতে হবে নাকি যাইতে হবে না? জি স্যার। ট্রানজিটিভ প্রলিফারেশনের 1 নাম্বার কজ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। কি বললাম? নেফ্রোটিক সিনড্রোম। নাম্বার 2 হচ্ছে সিসিএফ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে, অর্থাৎ বাইভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয় সেখানেও পানি জমবে, ঠিক কিনা? এটা সাধারণত হয় বাইলেটারাল প্লুরাল ডিফিউশন। তাহলে দ্বিতীয় কজ হচ্ছে সিসিএফ। আমি কি 1 নাম্বার কজ কি বলছি? 2 নাম্বার কজ কি বললাম? Congestive cardiac. 3 নাম্বার কারণ বলতেছি সিরোসিস অফ লিভার। 4 নাম্বার কারণ বলতেছি ম্যালনিউট্রিশন অর ম্যালনিউট্রিশন। ধরে রাখো ম্যালনিউট্রিশন এনি কজ। মনে করো তোমার একটা রোগীর প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি হচ্ছে, পায়খানা দিয়ে প্রোটিন বের হয়ে যাচ্ছে যেহেতু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাই কি তার প্রোটিন কমে যাবে না বডিতে? এই যে কজগুলো, these are the most common causes. আরো একটা কজ আছে, আমরা পরে আরো কয়েকটা কজ আছে, আমরা এমবিবিএস এতটুকু পর্যন্ত থাকি, এগুলো স্যাররা জিজ্ঞাসা করে। তাহলে আমরা এখন পড়ালাম হচ্ছে ট্রানজিটিভ প্রোটিন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ বডিতে কোনো কারণে প্রোটিন লস হয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে একটা কোশ্চেন তোমাদের মনে জাগতে পারে, এই যে সিসিএফ এর কারণে পানি, সারা বলতে পারে তোমাকে যে সিসিএফ এ ভাই, এই ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করতে পারে এই সিসিএফ এ পানি জমে কেন? বলবা ডিউ টু ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। সিসিএফ এ যে প্লুরাল ইফিউশনে এসে পানি জমে, তার মেকানিজম কি বললাম? ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে
আপনি যে বলতেছেন নেফ্রোটিক সিনড্রোমে এটা হয় অথবা লিভার সিরোসিসে, এটার উত্তর বলবা এভাবে, ডিউ টু রিডিউসড প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেসার। তোমরা পড়ছো না প্যাথোলজিতে এই কথাগুলো? জি স্যার। এই কথাগুলোই আলটিমেটলি বলতে হবে। মেসেজ কি ক্লিয়ার? স্যার। আচ্ছা, আবার আমরা কি এখন আমরা যে বায়োকেমিস্ট্রি তোমাদের পড়াচ্ছিলাম, সেই বায়োকেমিস্ট্রিতে আমরা একটা দেখলাম প্রোটিন, আরেকটা দেখতে পারি সুগার। যদি ব্যাকটেরিয়াল কজ হয়, সুগার কিন্তু কম থাকতে পারে। আমরা অনেক সময় কিন্তু তাছাড়াও সুগার দেখি, তিনটা জিনিস বায়োকেমিস্ট্রিতে মেইনলি দেখি, সুগার, প্রোটিন, আর একটা হচ্ছে এলডিএইচ। আমরা কিন্তু মেইনলি তোমাদের পড়াইছি আছে কিন্তু হচ্ছে প্রোটিন। তাছাড়া আরেকটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, স্যাররা ঘুরায় ঘুরায় তোমাকে জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে অ্যাডিনোসিন অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এডিএ। ইন কেস অফ টিউবারকুলোসিস, বাংলাদেশে কিন্তু আমরা মোস্ট কমনলি ওয়ার্ডে করি, টিউবারকুলার প্রলিফারেশন পাইলেই ড্র করে লেখি বায়োকেমিস্ট্রি ইনক্লুডিং এডিএ, মানে হচ্ছে এডিএ দিয়ে এটা যদি 30-এর উপরে থাকে, বাংলাদেশের প্রেক্ষিতে এটা ভেরি মাচ সাজেস্টিভ ফর টিউবারকুলোসিস। আমি কি ডক্টরস বোঝাইতে পারছি? কারণ আমার তো ডিডি আছে, একটা ইফিউশন ড্র করার পরে আমার ডিডি আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, টিবি, নিউমোনিয়া, ম্যালিগন্যান্সি আছে না, পালমোনারি ইনফেকশন। একমাত্র এডিএ উইল বি হাই due to reactionary cause in case of pulmonary tuberculosis, আর সবটাতে কিন্তু এডিএ উইল বি লো, কিন্তু পালমোনারি টিবিতে এডিএ থাকবে বেশি। Am I clear to you? স্যার। কেন বেশি থাকবে আরেকবার একটু বলবেন? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারি নাই? আমি বলতে চাচ্ছি যে আমাদের রিঅ্যাকশনারি কজ, আমি কি কোশ্চেনটা আবার পুরাটা বলতে চাচ্ছ? জি স্যার। স্যার আমি যা বলতে চাচ্ছি যে আমাদের যে এডিয়াস, এই এডিএ একটা বায়োকেমিক্যাল এনজাইম যেটা টিউবারকুলোসিস প্রোটিনের এগেইনস্টে বডিতে বেড়ে যায়, কিন্তু ইন কেস অফ ম্যালিগন্যান্সি, ইন কেস অফ পালমোনারি ইনফেকশন, ইন কেস অফ নিউমোনিয়া এটা পারে না। যেহেতু টিবিতেই বাড়ে, এটা টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা সাজেস্টিভ টেস্ট। স্যাররা কিন্তু আমাদের সিলেটে এবং সারা বাংলাদেশে অতিমাত্রায় প্র্যাকটিস করা হয়, এবং ভাইবা বোর্ডে টিউবারকুলার প্রলিফারেশনে ঢুকলে তোমাকে এটা জিজ্ঞাসা করবে, দিস ইজ এ পেইড কোশ্চেন। এবার আসি আমরা হচ্ছে গ্রাম স্টেইন, সাইটোলজি এবং ম্যালিগন্যান্ট সেল, এই তিনটা জিনিস আমরা দেখি। গ্রাম স্টেইনিং করে আমরা দেখতে পারি, কোনো গ্রাম স্টেইনিং করতে পারি অথবা সিএসএ করতে পারি, ব্লাড ফ্লুইডের কালচার সেন্সিটিভ করতে পারি। গ্রাম স্টেইনিং করে দেখতে পারি কোনো এফবি আছে কিনা। Am I clear to you? আমরা দেখতে পারি সিএস করে আমরা দেখতে পারি কোন ধরনের অর্গানিজম আছে কিনা, অথবা টিউবারকুলার ফ্লুইড ডায়াগনোসিসের ক্ষেত্রেও অনেক সময় আমরা সিএস করে থাকি। আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি এই ফাঁকে, আমরা কিন্তু এখানে একটা সাইটোলজি করি, এটা বলা হয় কি এক্সফোলিয়েটিভ সাইটোলজি। তোমরা কি নাম শুনছো ফোর্থ ইয়ারে এক্সফোলিয়েটিভ সাইটোলজি? জি স্যার। জি স্যার। যে প্লুরাল ফ্লুইড আছে না, সেই প্লুরাল ফ্লুইডে যদি আমরা একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে ঘোরানো হয়, সেন্ট্রিফিউজ মেশিন, নাম শুনছো? সেই সেন্ট্রিফিউজ মেশিনে যদি প্লুরাল ফ্লুইড দিয়ে দেই এবং এখান থেকে যে নিচের তলানি আছে, সেই তলানি থেকে আমরা দেখতে পারি ম্যালিগন্যান্ট সেল আছে। Am I clear to you? স্যার। তাছাড়া আমরা এখানের মধ্যে পিসিআর ফর মাইক্রোব্যাকটেরিয়াম করতে পারি, করেও কনফার্ম করতে পারি। আচ্ছা, এই ফাঁকে একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, স্যাররা অনেক সময় বলে এই রোগীতে কি প্লুরাল বায়োপসি করা যাবে কি না। উত্তর দিতে হবে জি স্যার, অবশ্যই স্যার। যখন আমাদের কোনো ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো না, তখন আমরা প্লুরাল বায়োপসি করতে পারবো। স্যার বলবে কেন করবে? উত্তর লেখো। প্লুরাল বায়োপসি মনে রাখতে হবে, পাটওয়ারি স্যার এবং নাজমুল স্যার আসলে দিস ইজ, এই যে তোমাকে আমি ক্লাস নিচ্ছি, কনসিকুয়েন্স অফ
এক্স-রে কি হতে পারে? আমি ক্লিয়ার? স্যার এখানে মধ্যে স্যার জিজ্ঞাসা প্লুরাল বায়োপসি কেন করে? বলে স্যার প্লুরাল বায়োপসি ইজ পজিটিভ ইন কেস অফ 80% কেসে পজিটিভ হবে ইন কেস অফ টিউবারকুলোসিস। অর্থাৎ আমি যে গ্রানুলোমেটাস, আমরা গ্রানুলোমেটাস দেখি না, এপিথেলিয়েড সেলস দেখি না, ক্রনিক সেলস গুলো দেখবো না, 80% ক্ষেত্রে কেজিটিং নন, তোমরা কি জানো অর্থাৎ কজ অফ কেজিটিং এন্ড নন কেজিটিং গ্রানুলোমা পড়ছো ফোর্থ ইয়ারে? জি স্যার। জি স্যার। তো টিবি কি হয়? কেজিটিং। কেজিটিং। তো কেজিটিং গ্রানুলোমা যদি আমি দেখতে হয় অথবা সার্কোইডিস এর নন কেজিটিং হয়, দেখতে হলে কি করতে হবে? বায়োপসি করতে হবে না? ইন কেস অফ 80% কেসে will be positive in case of tuberculosis. 40% cases will be positive in case of malignancy. Am I clear to you? স্যার তার মানে হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম অ্যাসপিরেশন অফ দ্য প্লুরাল ফ্লুইড। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আপনি তো একটু আগে বললেন ওই যে এলডিএইচ করব, আমরা একটু আগে বলছিলেন এলডিএইচ করতে পারি। বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিজিজে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের পরিমাণটা বাড়তে পারে, কোলেস্টেরলের পরিমাণটা বাড়তে পারে। আমরা এগুলো থেকে এখন যাচ্ছি না, আমরা এখন আরেকটু সহজ বিষয় তোমাদের সাথে শেয়ার করি। স্যার বলবে এত কিছু করলা, রুগীর তো কাশি আছে রে বাবা সাথে, এখন কি করতে হবে? তুমি বলবা যদি স্যার কাশি থাকে তাহলে আমি যদি স্পুটাম প্রোডাকশন হয় তাহলে স্পুটাম ফর এএফবি এন্ড গ্রাম স্টেনিং করবো। আমি কি আবার বলবো কথাটা? স্যাররা জিজ্ঞাসা করবে তোমার রোগীর তো কাশি হয়, যে কাশি যে হইলো তুমি কি স্পুটাম পরীক্ষা করবা? জি স্যার। কেন করবা? বলে স্যার গ্রাম স্টেনিং করবো, গ্রাম স্টেনিং করে নিউমোনিয়া থাকলে নিউমোনিয়া কজ ইভালুয়েশন করবো। আমরা গ্রাম স্টেনিং করবো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সিএস করবো, কালচার সেন্সিটিভ করবো। আমরা কালচার সেন্সিটিভ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সহ এই ডায়াগনোসিস করার চেষ্টা করব। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আগে বলছি না, যদি ইন কেস অফ স্যাররা বলবে এই রোগীটা যদি টিবি হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম পারতেছি না, তাকে ম্যালিগন্যান্স না টিবি, তুমি কি কিছু বডির ফিজিক্যাল এক্সামিনেশন করতে চাও? তখন তুমি কি উত্তর দিবা? বলবা স্যার জি স্যার অবশ্যই করবো। আগে তো তোমাদের কিছু ফাইন্ডিংস বলছি, বা জেনারেল এক্সামিনেশন করতে চাও? আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি কথাটা? স্যার যদি জেনারেল এক্সামিনেশন করতে চাও তাহলে বলবা স্যার জেনারেল এক্সামিনেশনে আমরা পালপেবল লিম্ফ নোড আছে কিনা দেখ। কেন? টিউবাকুলার প্রলিফেরেশনের রোগীটা কি ডিসেমিনেট টিবি হইতে পারে না? যদি ডিসেমিনেট টিবি হয় তাহলে কি আমরা লিম্ফ নোড পাইতে পারি? পাইতে পারি। ব্রঙ্কিয়াল কার্সিনোমা কি লিম্ফ নোড পাইতে পারি? স্যার পাইতে পারি। তাহলে আমরা এফএনএসসি ফ্রম দা লিম্ফ নোড অর বায়োপসি করতে পারি। Am I clear to you? স্যার এখন একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। স্যার একটা প্রশ্ন স্যার। শিওর স্যার এটা কি স্যার আপনি বললেন যে স্যার ডিফারেন্সিয়েট আমরা এভাবে করব ম্যালিগন্যান্সি আর টিবির মধ্যে বাই লিম্ফ নোড বায়োপসি? আমি লিম্ফ নোড মনে করো স্যার বলবে তুমি কি কোনো জার্নাল এক্সামিনেশন করতে চাও এই রোগীতে, তখন তুমি বলতে হবে না স্যার এটাই তোমার মুখ থেকে বাইর করতে চেষ্টা করতেছে, তুমি কি লিম্ফ নোড দেখছো কিনা এই রোগী, বুঝছো না? যখন তুমি বলবা স্যার লিম্ফ নোড দেখছি, স্যার বলে লিম্ফ নোড পাইলো, তাহলে তুমি কি করবা? বলবে স্যার আমি এফএনএসসি করবো অথবা বায়োপসি করবো। কেন করবা? কারণ বায়োপসি করলে স্যার আমি কেজিটিং গ্রানুলোমা পাইতে পারি ইন কেস অফ টিউবারকুলোসিস। আমি বুঝাইতে পারছি? আর যদি আমার যদি এটা ম্যালিগন্যান্সি হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে তো আমি এটা মেটাস্টেসিস পাবো, মেটাস্টেসিসটা ইভ্যালুয়েশন করবো। আমি এই জন্য বলতেছি আমি ডিফারেন্সিয়েটিং করতে পারবো এইভাবে। অর্থাৎ এটা তো টিবিরও টিউবাকুলার প্রলিফেরেশন, এটা কি ম্যালিগন্যান্ট প্রলিফেরেশন হইতে পারে না? স্যার যদি পারে তাহলে কি করবা সেটা তোমাকে স্যার জিজ্ঞাসা করবো। এবার আসি হচ্ছে আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করবো। স্যার বলবে যদি এটা নিউমোনিয়া হয়ে থাকে তাহলে তুমি এই রোগীতে তো কমপ্লিকেশন ডেভেলপ করে নিউমোনিয়া রোগী মারা যায় না? তাহলে তুমি কি কি নিউমোনিয়া কমপ্লিকেশন খেয়াল করতে চাচ্ছ? এইটা হচ্ছে অনেক স্যাররা জিজ্ঞাসা করে তুমি লাংসে নিউমোনিয়াতে কি কি কমপ্লিকেশন খেয়াল করতে চাচ্ছ? তুমি একটা বলবা স্যার প্যারানিউমোনিক ইফিউশন, একটা কি বলবা?
প্যারানিউমোনিক বিষয়। নাম্বার 2 তুমি বলবা এমফাইমা থোরাসিস। নাম্বার 3 তুমি বলতে হবে স্যার এআরডিএস ডেভেলপ করতে। নাম্বার 4 এই রোগীর একটা নিউমোথোরাক্স করে ফেলতে পারি যখন ফ্লুইড ড্র করব, হতে পারে না? নাম্বার 4 এই রোগীতে সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। এগুলো হচ্ছে গিয়া লাং ইনভলভমেন্টস অফ দ্য নিউমোনিয়া। আমি কিন্তু শুধুমাত্র লাংস পড়াচ্ছি এখন, নিউমোনিয়ার কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন আছে। আমি কি তোমাদেরকে বোঝাইতে পারছি স্টুডেন্টস? জি স্যার। এখন আরেকটা বিষয় শেয়ার করি, স্যাররা জিজ্ঞাসা করবে তুমি যদি এই রোগীর টিবি কনফার্ম হয়ে যাও তাহলে তুমি কি করো? তুমি বলতে হবে স্যার অ্যাকর্ডিং টু দা ওয়েট আমি অ্যান্টিটিবি ড্রাগ দিব। স্যার বলবে অ্যান্টিটিবি ড্রাগ তোমরা কিভাবে দাও, ওয়েট কেন বললা? তুমি বলবা স্যার যদি 37 কেজির নিচে হয় একরকম, 37 থেকে 54 একরকম, 54 থেকে 70 একরকম, এবাভ 70 ডোজটা ভিন্ন। 37 কেজির নিচে 4FDC দুটো ড্রাগ, এগুলো কিন্তু ন্যাশনাল গাইডলাইনের কথা বলতেছি, দুটো ড্রাগ দিই। 37 থেকে 54 তিনটা, মানে তুমি ওয়ার্ডে কাজ করছো কিনা এটা পরীক্ষা করতে স্যার। তোমার ব্লক পোস্টিং হবে না আগামীতে, তখন কিন্তু এগুলো দেখতে হবে। তোমরা কি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছ? সকাল থেকে ক্লাস করতেছো। না স্যার, বলেন স্যার। আমি তাহলে অন্য একটা বিষয়ে 2 মিনিট আলাপ করি। যেমন এখন পরীক্ষা চলতেছে না, ফার্স্ট ইয়ার ফাইনাল। আজকে কিন্তু স্যার জিজ্ঞাসা করছে, শিশির চক্রবর্তী স্যার, যে তোমার যদি একটা রোগীর লং কেস সিএলডি, লং কেস সিএলডি থাকবে না তোমার? জি স্যার। বলবা এই রোগীর তো আবার টাকা নাই, এখন তুমি 2-1টা পরীক্ষা করাতে চাচ্ছ। প্রথমে শুরুতে এই রোগী কি পরীক্ষা করাবা সিএলডি রোগীতে? কি বলবা উত্তর? লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন। কি লিভার ফাংশন করে যাচ্ছে? কি লিভার ফাংশন টেস্ট করবা? স্যার এএলপি স্যার। তুমি প্রথম মেইনটেইন করবে, ভেরি গুড। আর কি করবা? স্যার সিরাম বিলিরুবিন, সিরাম অ্যালবুমিন। সিরাম বিলিরুবিন করবা, সিরাম অ্যালবুমিন করবা। আর ত্রিপক্ষীয় হয়ে গেল স্যার লিভারের এনজাইম গুলো টেস্ট করা হচ্ছে। এনজাইম টেস্ট করো, সব করবে, সবাই মিলে সব করে ফেলতেছে। কি রোগীর কি হবে? এত টাকা চলে যাবে। এসজিপিটি এসজিওটি। হ্যাঁ, এসজিপিটি এসজিওটি। লিভার এনজাইম করবা, এসজি করে সিএলডি ডায়াগনোস করবা কিভাবে? এগুলো কিন্তু লং কেসে পড়াবে। লং কেসে বলতে হবে, আমি উত্তর বলে দিব নাকি বই থেকে দেখতে হবে তোমাকে? এটা বইয়ের কাজ থাকে, তুমি বই থেকে দেখো কি কি প্রথম পরীক্ষাটা কি করে। আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম। 5 জনে 5 কথা বললাম। আর কেউ কোনো মতামত? অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল যে প্রেজেন্টেশন, এটা তোমাকে সিএলডি বলেই দিলাম, তোমার কাছে মনে হচ্ছে এটা সিএলডি। এখন প্রথম ইনভেস্টিগেশন কি করবা? যদি এই ব্রেইন এনগোর্জমেন্ট থাকে, তাহলে পোর্টাল হাইপারটেনশন যদি থাকে, তাহলে আমরা এন্ডোস্কোপি করতে পারি। আপার যে প্রথমে তুমি এন্ডোস্কোপি করবা, রোগী তোমাকে মাইট দিয়ে কথা কইতাছে কথা শুনতাছে। কথা শুনতাছে। ওই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যদি ওইরকম হয় স্যার। আম্মু তুমি দরজাটা লাগাও, আস্তে করে চোখের সামনে দিয়ে আসো। হোল অ্যাবডোমেন এত কথা কও কেন? আমারটা আমারে বুঝতে দাও, আমারটা আমারে বুঝতে দাও। এই দরজা চাপো। ডক্টর, স্টুডেন্টস, আমরা কি তোমাকে আমি কি তোমাকে প্রশ্নটা বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আমি কি টিভি থেকে সরে গেছি? চেষ্টা করবা না কখনো। স্যার মানে হচ্ছে কি পেশেন্টের বাংলাদেশের প্রেক্ষাপটে কি, মানে যদি পেশেন্টটা গরিব হয় বা এরকম হইলে তাহলে আমরা ফার্স্ট লাইন কি ইনভেস্টিগেশন দিব? এরকম ফার্স্ট ইনভেস্টিগেশন কি করতে হবে? জি স্যার। স্যার হোল অ্যাবডোমেন ইউএসজি করব। হোল অ্যাবডোমেন করবা, এটা বহুত টাকা চলে। তার মানে কি বুঝতে পারতেছো? লং কেসে কিন্তু স্যারে তোমাকে ট্র্যাপে ফেলাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। উত্তর কিন্তু আজকে বলে দেওয়া যাবে না, উত্তর তোমরা বই থেকে জেনে আমাকে জানাবে আগামী সপ্তাহে। সিবিসি কি করা যাবে নাকি স্যার? সিবিসি আমি তো জানি না ভাই, আমি তো সাধারণ মানুষ, আমি তো তোমাকে চিকিৎসা নিতে আসছি, বুঝছো না? আমি হচ্ছে রুগীর অ্যাটেন্ডেন্স, তুমি এখন বুঝাই বলতে হবে আমার।
কঠিন হয়ে গেছে ব্যাপারটা নাকি? বুঝতে পারছি না ডক্টর, স্যার কঠিন হয়ে গেছে? স্যার বলে দিবেন নাকি স্যার? আমি বলে দিলে তো তুমি বই দেখবা না। আমি কিন্তু এখনো টিভি পড়াচ্ছি তোমাদেরকে, আগামী দিনও কি টিভি পড়াবো? আমরা কোন জিনিসটাকে স্যার বেশি গুরুত্ব দিব স্যার? আমি তো জানি না ভাই, আমি তো তোমার মতো মানে রুগী দেখাইতে আইছি, তুমি এইসব কথা আমার প্রশ্ন করলে হবে না পরীক্ষার হলে, বুঝছো না? এটা কি একটা প্রশ্ন হইতে পারে না? স্যার তাহলে এইভাবে কিন্তু পরীক্ষা, আমি যে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু যখন 5th ইয়ারে when I was a তোমার মতো স্টুডেন্ট ছিলাম সিলেট মেডিকেল স্কুলের কলেজের আর কি, তখন আমি আমার ইয়ারে মানে মানে আমার পরীক্ষাটা মেডিসিনে খুব ভালো হয়েছিল। আমি কিন্তু পরীক্ষার বাইরে কোনো জ্ঞান অর্জনের জন্য পড়ি না, এটা হচ্ছে আমার প্রথম স্টাইল। তুমি আমার ক্লাস নেওয়ার স্টাইলে বুঝতে পারছো, পরীক্ষা ছাড়া আমি কোনো কথা বলি না, আমার কথাই হলো পরীক্ষা রিলেটেড। কারণ আমি যদি তোমাকে খুব বেশি পড়াই, আলটিমেটলি কিন্তু স্টুডেন্ট হিসেবে তোমার লাভ হয় না, বরং আমি পড়াবো প্র্যাকটিক্যালি, যেটা তোমার ব্যক্তি জীবনে পরীক্ষা এবং ব্যক্তি জীবনে ডাক্তার হিসেবে কাজে আসবে। এটা হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজি। আমি জানি না, এক এক স্যারের এক এক স্ট্র্যাটেজি। আমি পর্যায়ে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন আজকে দিয়ে দিলাম। আমি কি টিভি নিয়ে, তোমরা যদি পারমিশন দাও, আমি কি ডিফিউশন নিয়ে একটু কথা বলবো, নাকি আমরা অন্য কোনো টপিকস নিউমোনিয়া নিয়ে কথা বলবো, নাকি আজকে এখানে রেখে দিবা? তোমরা এই সপ্তাহে ডিফিউশন ডেভিডসন থেকে পড়বা, আগামী সপ্তাহে আমাকে প্রশ্ন করবা, তারপরে আমি নিউমোনিক ডিফিউশন পড়াবো, প্যারানিমিক ডিফিউশন পড়াবো, কোনটা বলো? স্যার এটাই ইনফিউশনই পড়েন স্যার। এটাই হোক স্যার। আমি কি আরেকটু স্পিডে পড়ালে তোমরা কি কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমরা সেদিন কিছু জিনিস তোমাদেরকে বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে তোমরা কি আজকে, আমার মনে কেন জানি মনে হয় তোমরা আজকে টায়ার্ড হয়ে গেছে। আমরা একটু গল্প করি তোমাদের সাথে। পরীক্ষার সময় স্যাররা মানে টিউবাকুলার প্রলিফেশনটা কিন্তু পরীক্ষায় লব কেস থাকবে। আজকে কিন্তু তোমাদেরকে যে পড়াইছি আমি, বেসিক্যালি কিন্তু আমি তোমাদেরকে ফাইনালি যে কথা বলতে চাচ্ছি, আমি কিন্তু লং কেস তোমাদেরকে পড়াই। যদিও কিন্তু আমি তোমাদেরকে এক্সরে দেখাইছি, কিন্তু পড়াইছি কিন্তু একটা লং কেস। এখন লং কেসের কিছু কথা রয়ে গেছে, আমি চাচ্ছিলাম তোমরা যদি সময় দাও 5 মিনিট একটু কথা বলি। সেটা হচ্ছে, তুমি বলবো স্যার বললো তোমার এই রোগীতে অ্যান্টিটিবি ড্রাগ দিলা, অ্যান্টিটিবি ড্রাগ দেওয়ার পরে ফলো আপ কতদিন পরে আসবে? রোগীটা ফলো আপ করতে আসবে না? তুমি যখন ইন্টার্ন হবা, রোগী ডিসচার্জ আসেন, বলবা না কতদিন পরে রোগী আসবে? বলবা 4 সপ্তাহ সময় আউটডোরে এসে দেখা করতে হবে। আরেকটা কথা বলবা, স্যাররা বলবো টিউবাকুলার প্রলিফেশন, তুমি বললা টিউবাকুলাস প্রোটিনের কারণে তার এই রিঅ্যাকশনটা হয়েছে, তাহলে স্যার গিয়ে কি করব? আমি রোগীটার যখন সে অ্যান্টিটিবি দিবে, এটা কি অ্যাডহেশন হয়ে যাবে না? অ্যাডহেশন হয়ে গেলে পুরো থিক এন্ড প্রোডা হয়ে যাবে না, নাকি হবে না? হবে তো, বুঝতে পারছো? এই থিক এন্ড প্রোডাটা প্রিভেন্ট করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা স্টেরয়েড দিই। এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করে স্যার, যে এই থিক এন্ড প্রোডা প্রিভেন্ট করার জন্য কি করো? বলে স্যার আমরা শর্ট কোর্স 4 to 6 weeks জন্য প্রেডনিসোলন ট্যাবলেট দিতে হবে টু প্রিভেন্ট থিক এন্ড প্রোডা। আচ্ছা, স্যাররা বলতে পারে রিকারেন্ট প্রলিফেশন এর কিছু কজ। প্রেডনিসন কতটুকু দিতে হবে এটা একটু আবার বলবেন? 20 মিলিগ্রাম পার ডে ফর 4 to, আমি কি পুরো লাইন বলে দিব তোমাকে, বইতে ডেভিডসনে কি লেখছে? মিথাইল প্রেডনিসোলন 20 মিলিগ্রাম ডেইলি, মেবি ফর 4 to 6 weeks। টু কেন দিব এটা? টু প্রিভেন্ট, সরি, টু থিক এন্ড প্রোডা, না, একটা থিক এন্ড প্রোডা and helps in absorption of fluid, দেখতে পারো, it helps in absorption of fluid and also prevent thick and fluid। এই দুইটা হচ্ছে বইয়ের কথা।
আচ্ছা, তুমি একটা প্লুরাল ফ্লুইড ড্র করলা, আবার এখানে প্লুরাল ফ্লুইড হয়ে যেতে পারে না? প্রায় ওয়ার্ডে কিন্তু রুগীরা আসে, স্যাররা জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কজেস অফ রিকারেন্ট প্লুরাল ইফিউশন। তিনটা বলতে হবে। নাম্বার 1, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। নাম্বার 2, মেসোথেলিয়ামা। নাম্বার 3, লিম্ফোমা। কয়টা বললাম রিকারেন্ট প্লুরাল ইফিউশনের কজ? তিনটা। এখন স্যাররা জিজ্ঞাসা করতে পারে, যদি তুমি খুব ভালো পারো অথবা খুব কম পারো, যে এই যে রিকারেন্ট প্লুরাল ইফিউশন হয় এটা তুমি ট্রিট করবা কিভাবে? এক কথা উত্তর দিব, স্যার আমরা প্লুরোডোসিস করি। কি করি? প্লুরোডোসিস। প্লুরি শব্দের অর্থ হচ্ছে প্লুরাল যে ভিসেরাল এবং এপিথেলিয়াল লেয়ার আছে না, এই দুই লেয়ারকে আমরা এক জোড়া লাগাই দিই। জোড়া লাগাই তো ইফিউশনের ফ্লুইড আর জমতে পারবে না। এটার নাম হচ্ছে প্লুরোডোসিস। বলবে ওয়ার্ডে কি করা হয়? তুমি বলবা জি স্যার ওয়ার্ডে করা হয়। কোন ওয়ার্ডে দেখছো? ব্লক পোস্টের সময় দেখছি। কিভাবে করা হয়? স্যার এই দুইটা ফ্লুইডের মধ্যে ইনজেকশন টেট্রাসাইক্লিন অথবা কেওলিন অথবা টেল্ক ঢুকাই দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? ইন্টারকোস্টাল টিউবের মাধ্যমে। আচ্ছা, স্যাররা একটা প্রশ্ন করবে, ওয়ার্ডে যে তোমার এত বেশি ম্যাসিভ প্লুরাল ইফিউশন আসে তোমরা ম্যানেজ করো কিভাবে? ব্লক পোস্টে কিভাবে দেখছো? তুমি বলবা স্যার ব্লক পোস্টের সময় দেখলাম সিনিয়র স্যার ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ করতেছে। কি করতেছে? স্যার আমি কি বুঝাইতে পারিনি প্রশ্ন? অনেকগুলো পরীক্ষার প্রশ্ন কিন্তু বলতেছি আজকে তোমাদেরকে। স্যার রিকারেন্ট প্লুরাল ইফিউশনের ট্রিটমেন্ট আবার একটু বলুন। কজ রিকারেন্ট প্লুরাল ইফিউশনের তিনটা কজ। ব্রঙ্কিয়াল কার্সিনোমা, হ্যাঁ, ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে প্লুরোডোসিস করো। প্লুরো কজটা তিনটা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, মেসোথেলিয়ামা, প্লুরাল মেসোথেলিয়ামা, আর নাম্বার 3 হচ্ছে লিম্ফোমা। ক্লিয়ার? জি স্যার। এখন আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, আমি কি, আচ্ছা শুনুন, আমি কি পড়াচ্ছিলাম এরপরে? আমি সেটা কি করতে পারছি না। এরপরের টপিকে কি পড়াচ্ছিলাম? ম্যাসিভ প্লুরাল ইফিউশন। ম্যাসিভ প্লুরাল ইফিউশনে তোমাদের যদি কজ বললাম, আর আমি সেটা কি একটা পড়াতে চাচ্ছিলাম, আমি সেটা স্মরণ করতে পারতেছি না। ম্যানেজ করব ও, ওয়ার্ডে যদি ম্যাসিভ প্লুরাল ইফিউশন হয় থাকে তাহলে কি করো তোমরা? আমরা বলবো স্যার ম্যাসিভ প্লুরাল ইফিউশন হলে আমরা ওয়ার্ডে যে কাজটা করে থাকি ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ করে থাকি। ওই করো, আমরা সার্জারি ওয়ার্ডে পাঠায় করাই স্যার। মনে রাখতে হবে এগুলো কিন্তু স্যারদের পেইড কোয়েশ্চন। Am I clear to you? স্যার আমরা কি আজকে এখানে রেখে দিব ডক্টর? জি স্যার। জি স্যার। তোমরা আজকে ডেভিডসন খুলে দেখবা আমি কোনো কিছু মিস করছি কিনা, বা বলার ক্ষেত্রে কোনো কিছু। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে স্যাররা তোমরা বললাম ওই যে আগে বললাম না টিউবারকুলাস প্রোটিনের ক্ষেত্রে টিউবারকুলার প্রোটিনটা কি করে? একটা প্রশ্ন একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে, আমি পরে ভুলে গেছি বলতে, যে টিউবারকুলার প্রোটিনটা কি করে? আগে বললাম মেকানিজম, সেটা ইনক্রিজ পারমিয়াবিলিটি করে। আবার আমি কি বুঝাই বলবো, কি ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাই দ্য tuberculous protein to the pleural fluid and causes the tubercular pleural effusion. এটা কিন্তু অনেক সারা জিজ্ঞাসা করে আমরা কেমনে কেমনে পানি হইব, পানি হইব কেন প্লুরাতে? আমি কি বুঝাইতে পারছি প্রশ্ন তোমাদেরকে? স্যার ক্যান ইউ রিপিট? জি স্যার। আমি তোমাদেরকে একটা প্রশ্ন আগে করছিলাম, সেটা হচ্ছে যে মানে একটা বলছিলাম না টিউবারকুলাস প্রোটিনের কারণে একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, যে কারণে ফ্লুইড জমে। সেই টিউবারকুলাস প্রোটিনটা ইনক্রিজ পারমিয়াবিলিটি করে ফ্লুইডে। এটা দুটো কারণে হয়, একটা টিউবারকুলোসিস এবং আচ্ছা আমাদের জন্য টিউবারকুলোসিস থাকুক, আরেকটা কথা তোমাদের জন্য কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি আজকে এখানে রাখবো? আচ্ছা, আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি, আমরা কিন্তু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি টিউটোরিয়াল। যদিও আজকে কিন্তু আমি একটা লেকচারের মতো করে তোমাদেরকে টিউবারকুলার প্লুরাল পড়াইলাম, আমি কি নেক্সট দিন নিউমোনিয়া পড়াবো? ওকে স্যার। মনে রাখতে হবে আজকে কিন্তু আমি একটা লং কেস তোমাদেরকে পড়াইলাম। তোমাদের কোনো কিছু বলার আছে আমাকে
কারণ আমার তোমরা যদি বলো যে আমরা একটু স্লো পড়াবো অথবা একটু ফাস্ট পড়াবো, সেটাই সবই সম্ভব। তুমি যদি বলো পরীক্ষা দ্রুত পড়াবো, পরীক্ষা ওরিয়েন্টেড, সেটাও পারা যাবে, কোনো অসুবিধা নাই। মানে পরীক্ষা, আমার তো কাজ হচ্ছে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করা। আমি তো টিউটোরিয়ালের টিচার তোমাদের। লং কেসে কি টিউবারকুলোসিস থাকে? অবশ্যই টিউবারকুলোসিস লং কেস থাকবে, আজকে তো সেটাই পড়াইলাম তোমাকে। লং কেস থাকবে, শর্ট কেস থাকবে, মনে রাখতে হবে শর্ট কেসে একটা ফিক্সড থাকবে ইফিউশন, এরপরে কোনো কথাবার্তা নাই। আজকে কিন্তু তোমরা যদি বলো এই পুরো ক্লাসটাই যেহেতু এটা ফিক্সড থাকবে, ভাইবা বোর্ডে থাকবে হচ্ছে এক্সরে, আর লং কেস থাকবে হচ্ছে লং কেস, শর্ট কেস থাকবে শর্ট কেস, টিউবারকুলার প্রোফিশন। তোমরা যদি বলো এই কাজটা আমরা আবার রিভিউ করব, সেটাও পারি। বলো যদি রিভিউ না করে স্যার নিউমোনিয়া নেক্সট, আমার মনে হয় নিউমোনিয়া নেই নাকি? ইয়েস স্যার। আর তোমরা যদি বলো আস্তে আস্তে তোমাদেরকে লং কেস পড়াবো 10টা, সেটাও পড়াইতে পারো যদি স্যাররা আমাকে পারমিট করে। মানে আই মিন অনেক সিনিয়র স্যাররা ক্লাস নেয়, তো এই জন্য আমি বলতে চাচ্ছি আমরা যদি সিএলডি পড়াইতে হয় সেটাও পড়াবো আস্তে আস্তে পর্যায়ক্রমে। যখন একটু লকডাউন উঠবে আমরা ওয়ার্ডে তোমাদেরকে সিএলডি পড়াই দিব। পরীক্ষায় যা যা কোয়েশ্চেন স্যাররা করতে পারে সব আমরা তোমাদেরকে বলে দেবো। প্রথম বললো যে তুমি কি সিএলডি রোগীরে, স্যাররা বলবে তোমাদেরকে অনেক সময় সিএলডি রোগী কি অ্যাসাইটিস হয় ডক্টর? হ্যাঁ হয় স্যার। স্যার বলবে সিএলডি রোগীর অ্যাসাইটিস কেন হয়? প্রশ্ন হতে পারে না? একটা কথা হতে পারে না, এই সিএলডি রোগীর আমরা বলি অ্যাসাইটিস এর রোগীকে শোয়ায় রাখতে হবে। কিভাবে শোয়ায় রাখবে রোগীকে? মানে শোয়ায় রাখার ক্ষেত্রে কোনো বিশেষণ আছে কিনা? ফুট এন্ডটাকে একটু স্যার ইয়ে করে। না না না, একটা বিশেষণ আছে। বিশেষণটা হচ্ছে অ্যাবসলিউট বেড রেস্ট করা, বইপত্র অনুসারে। কারণ প্রশ্ন হলো সিএলডি রোগী তুমি অ্যাবসলিউট বেড রেস্ট কেন করো? প্রশ্ন হতে পারে না এটা একটা? বইপত্র খুলে দেখবা আজকে সিএলডি রোগীর কিছু নন ফার্মাকো, মনে রাখতে হবে তোমার কিন্তু সিএলডি উইথ এইচআইসি, অ্যাসাইটিস অথবা ডিকম্পেন্সেড সিরোসিস, আমরা কিন্তু তোমাদেরকে টিউটোরিয়ালে পড়াবো আগামীতে অ্যাসিডিক ফ্লুইড স্টাডি। যদি সিএলডি হয় থাকে, শুনতে পাচ্ছ ডক্টর তোমরা? সিএলডি হলে অ্যাসিডিক সেলের নন ফার্মাকোজেনিক মেজারমেন্ট নিতে হবে। তুমি কেন অ্যাবসলিউটলি শোয়ায় রাখবা? এটা হচ্ছে শিশির চক্রবর্তী স্যারের প্রিয় প্রশ্ন। আমরা কি নেক্সট দিন বলবো নাকি আজকে বলবো? নেক্সট দিন বলি। আজকে বলে দিন স্যার। আজকে বলে দিলে তো তোমার তোমরা পড়বা না। তোমরা বই খুলে যদি না পাও তাহলে শেষ করে দিন স্যার আজকে। আজকে শেষ করে দেই? জি স্যার। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে কি পড়াবো বলো তোমরা, বলো। নিউমোনিয়া পড়াই? ইয়েস স্যার, নিউমোনিয়া। স্যার নিউমোনিয়া করি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার জি স্যার, ফ্লুরয়েডোসিসে আপনি বলেছিলেন যে ওয়ার্ডে ইনজেকশন টেট্রাসাইক্লিন দিয়ে করি, ওই যে এরপর আমরা যে স্টেপটা ইন্টারকোস্টাল টিউব আছে না, এই টিউব দিয়ে ইনজেকশন টেট্রাসাইক্লিন, কাওলিন অথবা ট্যাল্ক, এই 3 জিনিস পাওয়া যায়। এই 3 জিনিস একটা দিলেই দুটা প্লুরাল লেয়ার মধ্যে অ্যাডহেশন তৈরি হবে। অ্যাডহেশন তৈরি হলে স্পেস পাবে না, স্পেস না হলে ফ্লুইড হবে না। এম আই ক্লিয়ার টু ইউ? ফ্লুইড জমবে না। ইয়েস স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এতে করে কি স্যার পেশেন্টের নরমাল কোনো সমস্যা হবে কি? না না, সমস্যা হয় না, বরং এটা রোগীর জন্য লাভজনক। কারণ রোগীর খুব কষ্ট হয় প্লুরাল ফ্লুইড ডিফিউশন যখন থাকে, তখন রোগী শ্বাস নিতে পারে না, মুভমেন্ট করতে পারে না, রোগীর খুবই কষ্ট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ টু স্টুডেন্টস। দেখা হবে আবার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সালাম।